আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সৈয়দ তারিকুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান শিরোনাম। ইংল্যান্ডে প্রতি মিনিটে 140 জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে, এমনটাই জানালেন NHS ইংল্যান্ডের প্রধান নির্বাহী স্যার সাইমন স্টিভেন্স। করোনায় যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় 671 জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত 38,598 জন। এবং আগামী মার্চ থেকে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হতে পারে বললেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যাব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। ইংল্যান্ডে প্রতি মিনিটে 140 জনকে করোনার ভ্যাকসিনের জ্যাব প্রদান করা হচ্ছে। NHS ইংল্যান্ডের প্রধান নির্বাহী স্যার সাইমন স্টিভেন্স বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেন। গত বছর এপ্রিলের তুলনায় 75% বেশি করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে, তা সত্ত্বেও সংক্রামক রোগী থেকে 4 গুণ বেশি ব্যক্তিকে প্রতিদিন টিকা প্রদান করা হচ্ছে। এবং সোমবার ইংল্যান্ডে আরও 10টি গণ ভ্যাকসিনেশন সাইট খোলার কথা জানিয়েছেন তিনি। বিবিসির অ্যান্ড্রু মার শোতে বলেন, ইংল্যান্ড এই সপ্তাহে 1.5 মিলিয়ন, স্কটল্যান্ডে 2,24,000, ওয়েলসে 1,26,000 এবং উত্তর আয়ারল্যান্ডে প্রায় 1,18,000 করোনা ভাইরাসের টিকা সরবরাহ করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, 80 বছরের বেশি বয়সী প্রায় 50% ব্যক্তিকে ইতিমধ্যেই টিকা প্রদান করা হয়েছে। Since Christmas Day, we've seen another 15,000 increase in the inpatients in hospitals across England. That's the equivalent of filling 30 hospitals full of coronavirus patients. And staggeringly, every 30 seconds across England, another patient is being admitted to hospital with coronavirus. The good news is that at the moment, we are vaccinating 4 times faster than people are newly catching coronavirus. But that ratio will only be able to hold the line if people continue to do the right thing and prevent the transmission of coronavirus. If we can do that, then we can see a way to a much better future. এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 671 জন। গতকাল এ সংখ্যা ছিল 1,295 জন। শুক্রবার ছিল 1,280 জন। মোট মৃতের সংখ্যা 89,261 জন। মৃতের এই পরিসংখ্যান আজ সকাল 9টা পর্যন্ত হাসপাতাল ও হাসপাতালের বাইরে করোনা মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে। অন্যদিকে বিবিসি জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 38,598 জন। গতকাল এ সংখ্যা ছিল 41,346 জন। শুক্রবার ছিল 55,761 জন। বৃহস্পতিবার ছিল 48,682 জন। আজ সকাল 9টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 33,98,711 জন। এছাড়া গত 7 দিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 29,228 জন। করোনা মহামারীর কারণে যুক্তরাজ্যে 3য় দফা জাতীয় লকডাউন চলছে। এই লকডাউনে কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের উপর। তবে আগামী মার্চে ক্রমান্বয়ে লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যাব। স্কাই নিউজের সাথে সাক্ষাৎকারে মিস্টার র্যাব বলেন, ইউরোপের মধ্যে যুক্তরাজ্যই দ্রুত গতিতে ভ্যাকসিনেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেটি লকডাউন শিথিলে অনেকটা সাহায্য করবে। তিনি বলেন, আমাদের যত দ্রুত সম্ভব জাতীয় লকডাউন থেকে বেরিয়ে আসতে হবে। We hope by the early spring we can get into a better place, we can lift some of the restrictions. It'll have to be done gradually and the country can get back to normal. Right now, the thing that puts that at risk, there's 2 things that put that at risk. One is the risks around the new variants. We just need to take this precautionary approach, hence the suspension of travel corridors. And secondly, just making sure that the NHS is properly protected. It's on the cusp, it's under pressure like it's never been under before. So right now, people, yes, there's light at the end of the tunnel, but what everyone watching the show needs to focus on is adhering to the rules so we don't overwhelm the NHS, which is under serious pressure. করোনা ভাইরাসে নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে সব ধরনের ভ্রমণে করিডোর বন্ধের ঘোষণা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। নতুন এই নিষেধাজ্ঞা আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে। নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যে ফিরতে কোভিড-19 নেগেটিভ সনদ দেখাতে হবে।
বিবিসি জানিয়েছে শুক্রবার ব্রাজিলে করোনার নতুন স্ট্রেন চিহ্নিত হওয়ার পর দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর পরপরই সব ধরনের ভ্রমণ করিডোর বন্ধের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা 1,10,00,000 অভিবাসীকে নাগরিকত্ব দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে বিল পাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি। বাইডেনের বিল পরিকল্পনায় যুক্ত 4 জনের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, হোয়াইট হাউসে প্রথম দিনই বাইডেন যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব সংশ্লিষ্ট আইনের ঘোষণা দেবেন। নির্বাচনী প্রচারণায় বাইডেন 1,10,00,000 অবৈধ অভিবাসীর নাগরিকত্বের পথ সুগম করার কথা বলে আসলেও করোনা মহামারী ও অর্থনীতি সহ অন্যান্য অগ্রাধিকারের বিষয় রেখে এই ইস্যুটিকে ঠিক কতটা দ্রুততায় সমাধান করবেন তা পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সঠিক সংখ্যা জানা প্রায় অসম্ভব। পিউ রিসার্চ সেন্টারের মতে 2017 সালে 1,05,00,000 অবৈধ অভিবাসী ছিলেন। 2007 সালে এ সংখ্যা ছিল 1,22,00,000। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। করোনার বছরে বাংলাদেশে বেশি পরিমাণে রেমিটেন্স আসার গতিতে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অনেকে মনে করেন বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর তৎপরতা বাড়ানোর পাশাপাশি সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারলে প্রবাসীর আয়ের এই ধারা অব্যাহত রাখা সম্ভব। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা পরিস্থিতিতে বিদায়ী বছরে অর্থনীতিকে সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে প্রবাসী আয়। 2020 সালে দেশে রেমিটেন্স এসেছে $2,174 কোটি, যা আগের বছরের তুলনায় 20% বেশি। মহামারীতে প্রবাসীরা যখন চাকরি হারিয়েছেন, বিদেশে কম সংখ্যক জনশক্তি রপ্তানি হয়েছে কিংবা অনেকেই এ সময়ে দেশে ফিরেছেন, তখন এত রেমিটেন্স কিভাবে আসে এ বিষয়ে এই অনলাইন আলোচনা। করোনার সময়ে হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে অর্থের প্রবাহ বৃদ্ধি এবং সরকারের দেয়া 2% নগদ প্রণোদনাকেই এই বাড়তি রেমিটেন্সের প্রধান কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। এবছরে যে নতুন লোক যাওয়ার কথা ছিল, তার মানে এটার আমরা রিটার্ন ব্যাক রেমিটেন্সটা পেতাম সামনের বছরে, সেখানে কিন্তু কমে যাবে। ওখানে গিয়ে টাকা পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, এদের সংখ্যা যেহেতু প্রায় 32% মতন, আমাদের কখনোই ভাবা উচিত নয় রেমিটেন্সের ঊর্ধ্বগতি মানে অভিবাসী ভালো আছেন। বক্তারা বলেন, ভবিষ্যতে রেমিটেন্সের তেজি ভাব ধরে রাখতে ভিসা বাণিজ্য বন্ধ করতে হবে। এছাড়া সামনের দিনে বেশি সংখ্যক প্রশিক্ষিত জনশক্তি বিদেশ পাঠাতে কার্যকর উদ্যোগের তাগিদ আসে। ভিসা ট্রেডিং এটাকে বন্ধ করতে হবে। বাইল্যাটারালি পার্টনারশিপ অনুযায়ী 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে ভিসা কিনে পাঠানো হয় এবং সেখানে প্রায় $3 to $4 বিলিয়ন আমরা লস নিয়ে। যেটা দরকার এখন সেটা হচ্ছে যে ফিউচার ম্যান পাওয়ার প্ল্যানিং। কোন দেশে কিরকম ডিমান্ড হতে পারে, কোন প্রফেশনে হতে পারে, ফুল ফ্লেজড স্টাডি, ইভেন ইফ ইট কস্ট লট অফ মানি, ইট শুড বি ডান। করোনা পরিস্থিতিতে দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে সরকারের দেয়া 700 কোটি টাকার প্রণোদনার অর্থ ছাড় করার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংকের ভূমিকারও সমালোচনা করেন বক্তারা। আমরা কেবলমাত্র অনেক রেমিটেন্স আসছে এই ডিবেটের সাথে সাথে আমাদের এটাও হিসাব করা উচিত, আমার হাউস হোল্ড লেভেলে নেট কত আমাদের লাভ হচ্ছে। এছাড়া করোনার টিকার ক্ষেত্রে দেশে অবস্থানরত প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার তাগিদ আসে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এই অনলাইন আলোচনায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার একটি শোক সংবাদ। বাংলাদেশ সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য ও অ্যারোমা আইসক্রিমের স্বত্বাধিকারী কাজী আব্দুল খালেদ গতকাল শনিবার 16 জানুয়ারি দুপুর 1:15 লন্ডনের কিং জর্জ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে, 6 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিলেতের বাঙালি কমিউনিটিতে তিনি কাজী সাহেব হিসেবে পরিচিত ছিলেন। তিনি লন্ডনের এসেক্সের চ্যাডওয়েল হিথ এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ, প্রতিদিনের সিলেট।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের প্রবাসী বিএনপির উদ্যোগে 270 জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী। শনিবার বিকাল 4টায় পুরকাস্ত বাজারে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সিলেট 6 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, বিএনপি নেতা নুরুদ্দিন ও সিলেট ল কলেজ ছাত্রদলের সহসভাপতি আবিদুল হক শাহানের যৌথ পরিচালনায় ও লক্ষণাবন ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কপিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল গফুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল। এছাড়া উপস্থিত ছিলেন মহিউন্নসুন্নাহ চৌধুরী নার্জিস, নুমান উদ্দিন মোরাদ, মনিরুজ্জামান উজ্জ্বল, নুরুজ্জামান চৌধুরী, আতাউর রহমান উতু, জামাল আহমদ সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, শীতার্ত মানুষের দুঃখ লাঘবে প্রবাসী বিএনপি পরিবারের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা নিজেরাও যখন বিপদের মধ্যে আছেন, কিন্তু তারা এই এলাকার মাটি ও মানুষের কথা ভুলেন নাই, শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। অনুষ্ঠানে প্রবাসী বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ পারভেজ আহমদ, মোহাম্মদ সোহেল আহমদ, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জুবেল আহমদ, ফ্রান্স প্রবাসী মাহিদুল ইসলাম দীপু। মাহবুবুর রহমান চৌধুরী, এনটিভি গ্রুপ, গোলাপগঞ্জ, সিলেট। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অনেক কেন্দ্রীয় নেতারা অংশ নেয়। নবীগঞ্জ পৌরসভা নির্বাচন ছিল দেশব্যাপী আলোচিত, কারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে অংশ নিয়েছিলেন বন ও পরিবেশ মন্ত্রীর জামাতা গোলাম রসুল রাহেল চৌধুরী। রাহেলকে 264 ভোটের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবির আহমেদ চৌধুরী। এর আগে শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোট চলাকালীন সময়ে প্রত্যেকটি সেন্টারে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। বিকেল 4টার পর শুরু হয় ভোট গণনা। পরে কেন্দ্র থেকে ভোটের ফলাফল উপজেলা কন্ট্রোল রুমে নিয়ে আসেন স্ব ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারবৃন্দ। রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার সাদিকুল ইসলাম। ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সাবির আহমেদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী ফলাফলের পরিবর্তনের অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুর প্রজন্ম স্পোর্টস অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রজন্ম 95 ধরাধরপুর ক্রিকেট টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমা থেকে আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরান জানান, সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুর প্রজন্ম স্পোর্টস অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে তেতলি ইউনিয়ন প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী প্রজন্ম 95 ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান গত শুক্রবার রাতে হুমায়ুন আহমেদের বাংলোয় অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বাদল ও কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ আরিফের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক চণ্ডীপুর শাখার ম্যানেজার বাবলুর রহমান বাবলা, এক্সিম ব্যাংকের ম্যানেজার সৈয়দ মুশফিকুর রহমান। বক্তব্য রাখেন হুমায়ুন আহমেদ, আবু বকর শাওন, গোলাম মোস্তফা কামাল সহ আরও অনেকে। জার্সি উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানস্থলে এলাকার কয়েকশত ক্রীড়াপ্রেমী মানুষের আগমন ঘটে। সিলেটের দক্ষিণ সুরমার হাজারি গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম উপদেষ্টা আলহাজ মাওলানা সাইফুদ্দিন সহ মুর্দেগানের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা দাউদপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম মহল্লার প্রস্তাবিত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন দক্ষিণ সুরমা থেকে পাঠানো আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে।
সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর সিকন্দরপুর হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম উপদেষ্টা আলহাজ মাওলানা সাইফুদ্দিন সহ মুর্দেগানের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা শুক্রবার সিকন্দরপুর পশ্চিম মহল্লা প্রস্তাবিত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শামসুজ্জামান কবির, বর্তমান সভাপতি আলহাজ খলিল উদ্দিন ও উপদেষ্টা সদস্য এখলাস আহমদের পৃথক পৃথক সভাপতিত্বে কয়েস আহমদ ও হাফিজ ইমাম উদ্দিন জাহাঙ্গীরের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক আখলাকুল মাওলা বাহার। বয়ান পেশ করেন বিশিষ্ট আলেমে দিন মুশাহিদ আলী দয়ামিরি, ফতেহপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান, নবাবরোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুদ্দিন আনসারি, কদমতলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মজির উদ্দিন, জামিয়া ইসলামিয়া দারুসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশাহিদ আলী, মাওলানা আব্দুস শহীদ শমশন নগরী। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দিন মাওলানা আব্দুল হাদি পীর সাহেব তুরুক্কলি। সাইফুদ্দিন সাহেব আমরার মাঝে একজন ধর্মপরায়ণ মানুষ এবং সামাজিক কাজকর্মে অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনি যেখানে যেতেন সেখানে তিনি ইসলাম এবং সমাজের উন্নয়নের কথা বলতেন। স্মরণসভা ও দোয়া মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মানুষ ও সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ নিউজ, দক্ষিণ সুরমা, সিলেট। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে তাদের প্রথম কার্যক্রম শুরু করেছেন। সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দরগাহে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে তাদের প্রথম কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার বাদ আসর মহানগর কৃষক দল শাহজালাল দরগাহে মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপি সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, মহানগর বিএনপির সহসভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন পিরু, গিয়াস আহমদ, হাবিবুর রহমান সহ আরও অনেকে। আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি বিপ্লব, জিয়াউর রহমান একজন প্রেসিডেন্ট হয়েও নিজ হাতে কুদাল নিয়ে খাল খনন করেছেন। জিয়াউর রহমান সেই জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে, জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আজকে জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট নগরীর যে বছরের প্রথম দিকে যাত্রা শুরু করেছে। ফেরদৌসী আক্তার পলি, ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। পারিবারিক উদ্যোগে ট্রাস্ট গঠনের মাধ্যমে অসহায় মানুষদের সার্বিক সহযোগিতার পাশাপাশি দুস্থদের চিকিৎসা, ঘর নির্মাণ সহ এলাকায় মসজিদ মাদ্রাসার উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হাজী সাদুল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের নেতৃবৃন্দরা। অব্যাহত সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগরের হাজী সাদুল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে অসহায় শীতার্তদের প্রদান করা হয়েছে শীতবস্ত্র। আমাদের সহকর্মী শিপন আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। উসমানীনগরে তাজপুর ইউনিয়নের চর ঈশ্বরপুর সাদুল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ছিন্নমূল লোকজনের মধ্যে উন্নত মানের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার চর ঈশ্বরপুরস্থ হাজী সাদুল্লাহ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত বিতরণী কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। জাতির জনকে তনয়া দেশরত্ন শেখ হাসিনা বিদেশের মাটিতে ঘাম ঝরানো আমাদের সে প্রবাসীরা সহ দেশের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ায় বিশ্বের দরবারে বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। করোনা মহামারীতে প্রবাসী নিজেরা গৃহবন্দী থেকেও নারীর টানে প্রবাসীরা এলাকার অসহায়দের সাহায্যে যেভাবে এগিয়ে এসেছেন তা অপূরণীয়।
সাদুল্লাহ ট্রাস্টের তত্ত্বাবধানে অসহায়দের অব্যাহত সহযোগিতার ধারাবাহিকতায় শীতার্থদের কম্বল প্রদান প্রশংসনীয়। মাদ্রাসার শিক্ষক মাওলানা রায়হান উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, থানার ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী অরুণোদয় পাল ঝলক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজিত পাল, উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, যুবলীগ নেতা মঈনুদ্দিন মোহন, রয়েল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি পরিবারের সদস্য মাহমুদুর রেজা চৌধুরী অদুদ। কম্বল হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফিরতে দেখা যায় 2 শতাধিক দুস্থ লোকজনদের। যুক্তরাজ্য প্রবাসী বশির ভাই সহ তাদের পরিবারের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু প্রবাসীদেরকে বলতেন বাংলাদেশের দুর্দিনের বন্ধু। আমার দাদা সাদুল্লাহ সাহেব, রফিক চাচা এবং বশির ভাই সহ আমরা ফ্যামিলি সবসময় আমরা প্রতি বছরও শীতবস্ত্র ব্যবস্থা করে গরিব দুঃখী মানুষের টিন ঘর বাড়ি দিয়া আমরা ফ্যামিলি সকল সময় সাহায্য সহযোগিতা করি। ফেরদৌসী আক্তার পলি, ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 48 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 11 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চুনারুঘাট থেকে আমাদের সহকর্মী ইসমাইল হোসেন বাচ্চু জানান, রোববার হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমানের কাছে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। দুপুর 12:30টায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল দলীয় নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। বিকেলে 3:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামসু দলীয় নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। বিকেল 4টায় ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুর বাসির মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামসু পৃথকভাবে সাক্ষাৎকারে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। 5 বছর আপনাদের দায়িত্ব ছিলাম, মূলত এই উপনির্বাচন সহ 6 বছর। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ভুলভ্রান্তি হয়ে কাজ করলে আপনারা আমাকে, আমি আপনাদের কাছে সকলের কাছে আমি এটাই চাইব যে জননেত্রীর সম্মান রক্ষার স্বার্থে আপনারা ঐক্যবদ্ধভাবে সারাদিন নৌকামাঠে ভোট দিন, দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার 4 নম্বর লেঙ্গুরা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের গুণীজনদের সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণীজন সম্বর্ধনা ও মনজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী কাউসার আহমেদ রাহাত জানান, 4 নং লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের সদস্য মাওলানা কামাল উদ্দিনের উদ্যোগে গতকাল রাত 8টায় তার বাড়িতে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ আলম স্বপন। শুভ উদ্বোধন করেন লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্টাচার্য, আলীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান। দর্শক, সংবাদ শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইংল্যান্ডে প্রতি মিনিটে 140 জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে, এমনটাই জানালেন NHS ইংল্যান্ডের প্রধান নির্বাহী স্যার সাইমন স্টিভেন্স। করোনায় যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় 671 জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত 38,598 জন। এবং আগামী মার্চ থেকে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হতে পারে বললেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যাব। এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTV অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।